হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল পডকাস্টে। নিট পরীক্ষার পেপার লিক ইস্যু কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন কিভাবে দিল্লির বুকে এক ভয়াবহ রণক্ষেত্রের রূপ নিয়েছিল তা আমরা সবাই দেখেছি। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি তাদের কথা শুনছি। এরা মূলত কি সেই একই গোষ্ঠী দ্বারাই পরিচালিত যারা সিএ এবং এনআরসির আন্দোলনের সময় দিল্লিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছিল? আজ আমরা এই সকল অজানা প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের সাথে আছেন বিশিষ্ট ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ সৌমিত্র দা। আপনাকে স্বাগতম। আমার প্রথম এবং সবচাইতে সোজা প্রশ্ন, দিল্লির রাস্তায় সম্প্রতি যে তাণ্ডব আমরা দেখলাম সেটা কি আদৌ কোনো স্টুডেন্ট প্রোটেস্ট বা ছাত্র আন্দোলন ছিল নাকি অন্য কিছু? দাদা। হ্যাঁ, নমস্কার সবাইকে। দেখুন, আপনার প্রশ্নের উত্তরে আমি একটা পাল্টা প্রশ্ন দিচ্ছি। আপনি আমাকে বলুন, যে ছেলেটি আইআইটি মানে ইঞ্জিনিয়ারিং, ইউপিএসসি মানে সিভিল সার্ভিস, সিডিএস বা নিট মেডিকেল, সেগুলোর জন্য দিনরাত এক করে পড়াশোনা করছে, যারা আমাদের থেকে, আমার আপনার থেকে অনেক ভালো ছাত্রী, তারা কি কখনো নিজের কেরিয়ারের ঝুঁকি নিয়ে পুলিশের ভ্যানে পাথর চুড়বে? সে কি জানবে না যে এআই কাকে বলে, ইমেজ রেকগনিশন কাকে বলে, যে এরপর একটা এফআইআর হলে তার পুরো ভবিষ্যৎ শেষ হয়ে যাবে? সেই ছাত্রছাত্রীগুলো তো আমার আপনার থেকে বেটার, তারা তো আরো এগুলো বুঝবে, তারা সাবধানী, তাই না? তো দিল্লিতে সেদিন মানে এই কালকে যা ঘটনা ঘটেছে, হ্যাঁ, তাতে কয়েকজন স্টুডেন্ট হয়তো ছিল কোন প্রাইভেট ইনস্টিটিউটের, যে হয়তো নিটের কোয়েশ্চেন চুরি করেছিল টাকা দিয়ে, তারপর বিজেপি গভর্নমেন্ট বলে হ্যাঁ কোয়েশ্চেন লিক হয়েছে, ক্যান্সেল। তার মানে কি, যারা ঘুষ দিয়ে টাকাগুলো কিনেছে সেই ছাত্ররা বা ছাত্রদের বাবা মারা তাদের অযোগ্য বাচ্চাকে সিলেক্ট করাবার জন্য, তাদের কি হয়েছে, তারা গেছে খোঁজে, তারা এরকম অনেক কোচিং ইনস্টিটিউশনের তারা দল বেঁধে ছাত্র নিয়ে আসছে। আপনারা দেখেছেন কালকে কি কি করেছে ছেলেপিলেরা। হ্যাঁ, তো এর মধ্যে হয়তো দু একটি ফেলটু মার্কা স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু কোনো মানে টপ র্যাঙ্কিং ডাক্তার, ইঞ্জিনিয়ার আমার তো মনে হয় না ভাই এটা হয়েছে। এটা একটা সুসংগঠিত মব বা দাঙ্গাবাজের কাজ। এর পেছনে তিনটি পলিটিক্যাল পার্টির নাম আসছে, যারা পিঠে স্কুল ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু সেই ব্যাগে পাথর ছিল বইয়ের বদলে, ঠিক আছে? কারণ দিল্লির ওই যে পশ এলাকা, সেখানে রাস্তার ধারে ওরকম পাথর পড়ে থাকে না। ওটা একদম পরিষ্কার, একদম ভিআইপি এরিয়া, যেখানে পার্লামেন্ট রয়েছে। তারা ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে পাথর ছুটছে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি একবার জিনিসটি আরেকবার দেখান, প্রথম ট্যাবটা। আচ্ছা, সোনাম ওয়াংচুক তো একজন বিশেষজ্ঞ নাকি, উনি মহান শিক্ষাবিদ এবং মানে এনভায়রনমেন্টবাদী লোক। মানে যে ট্রেনটা চালাতে কোনো কয়লার ধোঁয়া লাগে না, বিদেশ থেকে তেল কিনতে হয় না, হাইড্রোজেনে চলে, মানে যেটা থেকে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন হয়ে জল বেরোয়, কোনো ধোঁয়া বেরোয় না। সেই ট্রেনটাতে কেন পাথর ছুটছে? হাইড্রোজেন ট্রেনটা কেন পাথর ছুটছে? মানে মানে আমার কিছু বলার নেই। মেট্রো স্টেশনে ঢুকে আতঙ্ক ছড়িয়েছে, মহিলা জার্নালিস্টকে মানে হ্যারাস করা, সে ঘিরে ধরে, সে ভিডিও দেখানো যাবে না। এটা আমার মতে আবার একটা সেই ফার্মার প্রোটেস্ট, আবার একটা সিএ প্রোটেস্ট, হ্যাঁ, সেই এক টাইপের পলিটিক্যাল হাইজ্যাকিং। মানে কি, পলিটিক্যাল হাইজ্যাক করতে গেলে আপনাকে একটা সত্যিকারের ইস্যু লাগবে, যেখানে পেপার লিকটা একটা সত্যিকারের ইস্যু। এটা গভর্নমেন্টের, বিজেপি গভর্নমেন্টের, এটা এডুকেশন মিনিস্টারের, তার আইএএস অফিসারদের, আপনি বলতে পারেন মোদির ফেলিওর, যে 12 বছর হয়ে গেল, প্রথম 10 বছর ঠিক ছিল, হ্যাঁ, তো এই পরপর 2 বছর হলো কেন? হ্যাঁ, তো এটা গভর্নমেন্টের উচিত চেষ্টা করা। এটা অনেক স্টেটে হয়, আমরা যে বলতে চাইছি যে কংগ্রেস স্টেটেও হয়েছে, বিজেপি স্টেটেও হবে, সেটা যাকে পরের কথা। যাকে এইটা হলো আমার প্রথম উত্তর, দাদা। আচ্ছা, আপনি বললেন যে পলিটিক্যাল হাইজ্যাকের কথা, কিন্তু দীর্ঘদিন ধরে চলা এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর বিষয়টা আসলে কি? ধ্রুব রাঠি, সোনাম ওয়াংচুক থেকে শুরু করে আম আদমি পার্টির নেতারা কেন এদেরকে এত সমর্থন করছে, দাদা? ককরোচ জনতা পার্টি হলো বর্তমান বাচ্চাদের, বা বাচ্চা মানে 18 বছর মতো অব্দি যায়, সেটা জেনারেশন জি, মানে আমেরিকাতে জেড কে জি বলে, জেনারেশন জি, এবং বেকার যুবকদের ইমোশন নিয়ে খেলার একটা দীর্ঘমেয়াদী এবং একটা রাজনীতি। তো ইন্ডিয়ার চিফ জাস্টিস তিনি একটি কমেন্ট করে দিলেন যে ইন্ডিয়ার কিছু কিছু ইয়াংস্টার তারা নাকি আখড়া। আচ্ছা, সেইটার মন্তব্যের সূত্র ধরে ব্যঙ্গাত্মক একটা দলের জন্ম। আচ্ছা, সিজেআই বা চিফ জাস্টিস বললো, তার আগে চন্দ্রচূড় ছিল, যখনই মমতা ব্যানার্জি যেত তখনই বেল দিয়ে দিত। আচ্ছা, যে এই যে চিফ জাস্টিস এটা বললো, এটাতে মোদি কি করবে? হ্যাঁ, মণিপুর কিভাবে শুরু হয়েছিল?
মণিপুরে একটা ট্রাইবস শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেয়নি মেইতেইদের, সেই নিয়ে হঠাৎ করে কোর্টের ডিসিশন এলো, হঠাৎ করে আগুন লেগে গেল। আচ্ছা বাংলাদেশে কি হলো? হ্যাঁ, রিজার্ভেশন সরাবার জন্য আন্দোলন শুরু হলো, সেখান থেকে রাস্তায় প্রোটেস্ট, সেখান করে হঠাৎ নাকি পুলিশ গুলি ফুলি করে দিল। হঠাৎ হঠাৎ পুলিশের মনে হলো আজকে আমরা গুলি করে বাচ্চা মেরে দেবো, কিন্তু গুলি করলে তারপর যে কি হবে, দেশের 10 গুণ 100 গুণ লোক ঝাঁপিয়ে পড়বে, পুলিশ গুলি করে দেয়। প্রতিবাদ করতে রাস্তায় লোক চলে আসে, সোশ্যাল মিডিয়া দেখে উত্তেজিত হয়ে, আর দেশের পুলিশ সব ভুলে গিয়ে খালি গুলি চালিয়ে দেয়। মানে এই এক জিনিস বাংলাদেশে, এক জিনিস নেপালে। কিন্তু ইন্ডিয়া তো মোদি তো চালাক, মোদি তো বাঁশের লাঠি দিয়ে পিটিয়েছে স্টুডেন্টদের যারা পাথর ছোড়াছুড়ি এইসব কিছু করতে গেছে, বন্দুক তো নাই। সুতরাং হ্যাঁ হ্যাঁ কি আর বলবো, গুলি খেয়ে তো তুমি কাউকে মারতে পারবে না ইন্ডিয়াতে বাবা। মোদি পুলিশকে মার খাইয়ে মাথা ফাটিয়ে দেবে, 115 জন পুলিশের মাথা ফেটেছে মহিলা পুলিশ নিয়ে। হ্যাঁ, কিন্তু গুলি কোথায় ভাই? গুলি তুমি গাছে উঠে, উঁচু বিল্ডিং এ উঠে, কেউ বা কারা খালি গুলি চালিয়ে দেয়, দিয়ে পুলিশের দোষ হয়। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনার কথা আশা করি দর্শকও বুঝতে পেরেছে, কিন্তু এখানে তো পেপার লিক হয়, এটা তো বাস্তব সমস্যা, তাই না? ছাত্ররা তো খুবই ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই ক্ষোভটাকে কিভাবে দাঙ্গায় পরিণত হলো? ঠিক, পেপার লিক অবশ্যই একটি বড় অপরাধ, এবং এর সঙ্গে হয়তো মন্ত্রী নিজে, আমি তো জানি না, হয়তো মন্ত্রী নিজে, হয়তো তার আইএএস অফিসার বা কিছু টিচার ধরা পড়েছে, এবং পেপার আপনি লিক করলেন, কোশ্চেন লিক করলেন। এবার কি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ছাত্রদেরকে বলবেন এই একটা কোশ্চেন নিবি 5,000 টাকায়? আপনি যদি একটা আইএএস অফিসার বা যেই হোক, যে টিচার ধরা পড়েছে মহারাষ্ট্র থেকে মহিলা, আপনি তো সেটা করবেন না। 5,000 টাকা করে তো একটা কোশ্চেন বেচবেন না। আপনি এটা শাসালো করতে চাইবেন যে একেবারে 1 কোটি টাকা দিয়ে 100টা কোশ্চেন কিনে নেবে। সেটা কে হতে পারে? সেটা একমাত্র হতে পারে কোচিং ইনস্টিটিউট, যার কাছে সেই চৌর্যবৃত্তি স্টুডেন্ট এবং চৌর্যবৃত্তি স্টুডেন্টের বাবা মা আছে, যারা ঘুষ দিয়ে নিজের বাচ্চাকে ডাক্তার করতে চায়। তো যাকে তো ওই পেপার লিক অপরাধ, এটা সিস্টেমের ব্যর্থতা, এবং এর সঙ্গে ছাত্রের বাবা মা থেকে শুরু করে টপ লেভেল আমি ধরে নিচ্ছি মোদি পর্যন্ত ব্যর্থ, যার সমাধান হওয়া জরুরি। কিন্তু আমি আপনাকে কিছু ডেটা দিচ্ছি, হিন্দুস্তান টাইমস এর ডেটা, ঠিক আছে, কোনো চারটি ডেটা নয়। আচ্ছা, 2006, 2007, 2009, 11, 12, 13, ইউপি থেকে শুরু করে রাজস্থান, দিল্লি, আমি আপনাকে একটি ছবিও দেখাতে বলবো যে এই মুহূর্তে আম আদমি পার্টির গভর্নমেন্ট রয়েছে পাঞ্জাবে 2026 সালে, সেখানে কিভাবে এক্সাম পেপার লিক হয়েছে এবং সেখানে কিভাবে অ্যারেস্ট করেছে সিআইডি গিয়ে। আপনি ওই ইমেজটি দয়া করে দেখাবেন। অবশ্যই অবশ্যই। তো মানে এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু তখন আপনি কিন্তু এই লেফটিস্ট লিবারালদের সেটাকে পার্লামেন্ট জ্বালাতে যাওয়া তো দূরের কথা, তখন আপনারা তাদের ফেসবুকে এই জিনিসটা লিখতেও দেখবেন না। মোদির যদি পান থেকে চুন খসে, সারা দিন তারা চেঁচাবে। কিন্তু উল্টো দিকে কংগ্রেস আমলের মানে যে কি হয়েছে দেশে, মানে একটা গ্যাস সিলিন্ডারের জন্য 2 মাস ওয়েট করতে হতো 2014 সালে, কি দাম ছিল, 10% করে ইনফ্লেশন ছিল। বিদ্যুৎ সেক্টর আর এই আম আদমি পার্টি, বিদ্যুৎ সেক্টর ভয়ঙ্কর অবস্থা ছিল। ঠিক ঠিক, এবং এই আম আদমি পার্টি আজ থেকে 2 বছর আগে দিল্লিতে কি করে কেজরিওয়াল হারলো? লিকার স্ক্যাম। প্রত্যেকটা স্কুলের বাউন্ডারির পাশে পাশে একটা করে মদের দোকান, তার সঙ্গে অফার, একটা মদ কিনলে একটা মদ ফ্রি। সে আজকে স্টুডেন্টদের কথা বলছে, মানে হাসবে না কাঁদবে আমি জানি না। শীষমহল বানিয়েই তার নিজের ছেলেরা কোথায়, তারা কেন প্রোটেস্টে আসেনি? কারণ সে তো জানে যে পাথর ছোড়া হবে, আমার ছেলে কেন থাকবে? সে যদি জানতো গ্যারান্টিড প্রোটেস্টটা পিসফুল হবে, সে তাহলে তার ছেলে মেয়েকে নিয়ে আসতো, ফ্রিতে পাবলিসিটি। সেটাই আনেনি মানে কি? সে জানে কিছু একটা হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা আমি আপনাকে আরেকবার দাদা বলবো, আরেকটা জিনিস দেখাতে পরে এডিটিং এর সময়, সোনাম ওয়াংচুকের একটা স্ক্রিনশট আমি যেটা আপনাকে শেয়ার করেছি, জেমিনি এআই প্রো দিয়ে ভেরিফাই করা। এই সোনাম ওয়াংচুক এত মহান শিক্ষাবিদ, তিনি লাদাখে একটি কলেজ খুলেছিলেন, 4 বছরের ডিগ্রি দিচ্ছিলেন। সেই কলেজে তিনি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসির সার্টিফিকেশনই নেননি, তিনি ডিগ্রি দিয়ে যাচ্ছিলেন। লাস্টে গিয়ে সরকার না কি এজেন্সি আমি জানি না, সেই কলেজের মান্যতা রদ করে। মানে একটা প্রাইভেট ইনস্টিটিউশন চালাচ্ছে লাদাখে, 400-500 স্টুডেন্ট, তাদেরকে ডিগ্রি দিয়ে যাচ্ছে। সেই ডিগ্রির কোনো ইউজিসি সার্টিফিকেশনই নেই, এই নিন ডিগ্রি। মানে এবং ওনার সঙ্গে আপনি দেখবেন উনি চায়নার আর্মি নিয়ে কি বলেছেন, এই বলেছেন ওই বলেছেন, ওই নিয়ে সোনাম ওয়াংচুকের নামে অনেক কথা আছে, যেটা বিজেপি সাইডের লোকেরা বলছে। আপনি ফেসবুকে যাবেন, অনেক কিছু সোনাম ওয়াংচুকের এগেইনস্টে দেখতে পাবেন। আমির খান 15 বছর বাদে বলেছেন যে না না আমরা তো সিনেমাটা করেছি, ওটা তো সোনাম ওয়াংচুককে নিয়ে নয়, ওটা একটা অন্য ভদ্রলোক। আচ্ছা, সোনাম ওয়াংচুক 15 বছর বলেনি কেন? ভাই ওটা তো আমি নই, আমি তো মেসি নই, আমাকে মেসির মতো দেখতে।
উনি এটা বলেননি কেন? আশা করি আমাদের দর্শক আপনার কথা বুঝতে পারছে এবং দর্শকরাই এলো সিদ্ধান্ত নেবে আসলে কে সত্য বলছে বা আসলে সত্যটা কি। ঠিক আছে। হ্যাঁ, আমি তো বলবো আমাদের চ্যানেল থেকে কোনো যদি ফেক নিউজ পান, হ্যাঁ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা কমেন্টে রিপ্লাই করে ক্ষমা চাইবো। যদি টাকা দেওয়া যায় আমরা ফাইন দেবো। হ্যাঁ, আমরা ফেক নিউজ করে কোনোদিন কোনো লং টার্ম কোনো কিছু হয় না। না সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই। হ্যাঁ, বাড়িতে মা বাবার মধ্যে ঝগড়া হয়, বউয়ের সঙ্গে বরের ঝগড়া হলো, পাশের বাড়ির লোক এসে আপনার বউয়ের সঙ্গে খুব ভাব, আহা আপনার বর আপনাকে এই করেছে ওই করেছে, ও আমি তো আপনাকে নিয়ে দিদি খুব চিন্তিত। বাস্তবতা আসলে এটাই, ঠিকই বলেছেন। মোদি কি করবে, চুরি করে কি করবে মোদি, কোথায় নিয়ে যাবে টাকাটা? সেটাই সেটাই। এবার গাদকারি প্রধান, অনেক রকম থাকে বাস্তবতা। আমারও মনে হয় যদি এই প্রধানকে সাসপেন্ড করে দিলেই হতো বা কিছু, কি জানি না, কিন্তু উনি তো আবার প্রধান তো অনেক কাজও করেছেন ভালো, যাক সে ঠিক আছে। তো মোদ্দা কথা, যেসব লোকগুলো এইসব করছে, কেজরিওয়ালের হিস্ট্রি, লিকার স্ক্যাম, স্কুলের বাইরে মদের দোকান লাগানো, এই রাহুল গান্ধীর আমলে তো আর মানে কি বলবো, এখনই পাঞ্জাবে স্ক্যাম চলছে, এই আম আদমি পার্টি ইউজিসির সার্টিফিকেশন না নিয়ে কলেজ খুলেছিল, প্রাইভেট কলেজ খুলেছিল টাকা কামাবার জন্য, প্রাইভেট কলেজ, কোনো ফ্রি কলেজ নয় গরিব দুস্থদের জন্য। সোনাম ওয়াংচুক কলেজ বন্ধ হয়ে গেছে। এইসব পাবলিক এসে আজকে ফিজিক্স কেমিস্ট্রি এসব করছে, এবং সেখানে ওই শোভা দে যে রগে সেক্সুয়াল গল্প লেখে, ঠিক আছে, তারা এসে কি সব স্লোগান দিচ্ছে, আজাদি, মোদির দিন শেষ, তারপরে ওই আল্লাহর নাম থাকবে শুধু, মানে আমি মানে কি বলবো এগুলোর সঙ্গে, মানে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার স্টুডেন্টের ফিজিক্স কেমিস্ট্রি কি সম্পর্ক জানি না ভাই। হ্যাঁ বলুন। সেটাই, আশা করি আমাদের দর্শকদের প্রশ্ন থাকবে যে যেখানে স্টুডেন্টরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, সেখানে এমন কিছু বিষয় সামনে চলে এসেছে যেটা আসলেই আন্দোলনের সাথে যায় না। আচ্ছা দাদা, আমার নেক্সট পরের প্রশ্ন, পার্লামেন্ট দখল বা দাঙ্গা করার দৃশ্য আমরা দেখেছি গত 20 তারিখে। আসলে আমরা দেখছিলাম যে 20 জুলাই এদের একটা বড় পরিকল্পনা ছিল। এখানে আসলে 20 জুলাইতে এই তারিখটা বিশেষত্ব কি ছিল, যেটা আমরা দেখলাম অনেক বড় ধরনের একটা ভয়ঙ্কর রূপ নিত যদি সরকার ঠিক টাইমে ঠিকভাবে না এটা প্রোটেক্ট করতো। আচ্ছা, এইবার দেখুন, তো এটাই হলো পুরো নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। সাধারণ মানুষ ভেবেছিল 20 জুলাই পার্লামেন্টের বাইরে নিট স্টুডেন্টদের জন্য প্রোটেস্ট হতে যাচ্ছিল, কিন্তু সেই 20 জুলাই আমাদের মনসুন সেশন, মানে বর্ষাকালীন পার্লামেন্টের সেশন শুরু। আচ্ছা, সেই দিনই অনেকগুলো আইন নতুন পাস হবে। তার মধ্যে একটা হলো FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, চেঞ্জ করা হবে। মানে ফরেন থেকে টাকা নিয়ে কি ভাবে খরচা করা যাবে বা যাবে না সেই নিয়ে 21 জুলাই না 20 জুলাই সেই সব নিয়ে নাকি পাস করে আলোচনা ছিল, যার মাধ্যমে বিদেশি এনজিও গুলোতে বিদেশি ফান্ডিং এর উপর কড়াকড়ি আরো বাড়বে। ঠিক আছে, তো মানে কি বলবো আর। তো এবার সোনাম ওয়াংচুকের দিকে তাকান, তার কি স্টেক মল নামের এনজিও আছে। শাবানা আজমি গিয়ে কালকে কান্নাকাটি করছিলেন না পরশু, তারও এনজিও আছে, তার 90% ফান্ড বিদেশ থেকে আসে। দাদা আপনাকে একটু অনুরোধ করবো, একটু শর্টে করবেন, কারণ আমাদের একটা সময়ের একটা ব্যাপার থাকে, তো একটু শর্টে দেবেন। ঠিক। তো এইরকম অনেক রকম আছে, ওপেন সোসাইটি ফাউন্ডেশন আপনারা দেখতে পারেন, এনজিও ফান্ডিং, এই আর কি। তো আচ্ছা ঠিক আছে দাদা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই যে আমরা একটা এই আন্দোলনের সাথে জর্জ সোরস ব্যক্তির নামে একজনের নাম শুনছি, বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে তার নামটা। আসলে এই জর্জ সোরস ব্যক্তিটা আসলে কে, এ সম্পর্কে এর সাথে আন্দোলনকারীদের বা আন্দোলনের সম্পর্ক কি? তো এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল কথা, এই বললেই অনেকে অনেক কিছু বলে। আমি এই নিয়ে না ভাই খুব কিছু বলতে চাই না। উনি একজন মহা কোটিপতি, মানে অনেক 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 কোটিপতি, জর্জ সোরস, আমেরিকার। তো ইনার নামটা তো আমার মনে হয় বাংলাদেশের এলো যখন হলো 2024 সালে সরকার পতন হলো, ওনার নামটা ওই সময় বাংলাদেশের ক্ষেত্রে মানে আসছিল, তাই তো? ঠিক আছে, মানে হ্যাঁ ভাই, সে অনেক দেশেই ঠিক আছে। আপনি দেখুন না, প্যাটার্নটা দেখুন, বাংলাদেশের স্টুডেন্ট রেগে গেল, আগুন, মারপিট, নেপাল। এবার ইন্ডিয়াটা অনেক বড়, প্লাস এখানকার জনসাধারণ ইয়াং স্টুডেন্টও অনেক অ্যাওয়্যার। তারা কি আর বলবো, আমি ওনার নামে, জর্জের নামে বেশি কিছু বলে বিপদে পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমার দর্শক বিষয়টা বুঝতে পেরেছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই আন্দোলনে কি স্টুডেন্টদের ইমোশনালকে কাজে লাগিয়ে কোনো একটা গ্রুপ কোনো তাদের নিজস্ব স্বার্থ হাসিল করছে, এমন কি মনে হয়? দিল্লির পুলিশ অ্যাকশনে নামলো বা পরিস্থিতি উত্তাপ হলো, তখনই তথাকথিত নেতারা কোথায় ছিল? মানে আমি বলতে চাচ্ছি স্টুডেন্টরাই দেখলাম, কিন্তু নেতাকে দেখলাম না। দেখুন, বড় লোক ইনফ্লুয়েন্সাররা, শোভা দে, শাবানা আজমি,
সিপিএম পার্টির, কমিউনিস্ট পার্টির লোক যারা ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ পড়া বন্ধ করে দিয়েছিল স্কুলে, হ্যাঁ, তারা আজকে স্টুডেন্টের চিন্তায় খুব ব্যস্ত। মানে আমরা বাংলায় কোডিং করতাম, বোধহয় প্রোগ্রামিং শিখতাম, যাকে জানি না সিপিএম এর কথা আর কি বলবো। তো তারা স্টেজে উঠে লাফাচ্ছে ঝাপাচ্ছে, সবকিছু সব করলেন, মুম্বাই থেকে উড়ে এলেন, দিল্লি থেকে উড়ে এলেন, সবকিছু করলেন, কিন্তু অবাকাণ্ড 20 জুলাই তারা কেউ নেই, কেউ নেই, শুধু আছে ব্রেন পিঠে পিঠে পাথর নিয়ে স্কুলের বাচ্চা সেজে ঘুরছে। আরে তুই স্কুলের বাচ্চা সেজে ঘোর পিঠে ব্যাগ নিয়ে, তোর তো মুখটা এআই দিয়ে ডিটেক্ট করবে, ইন্ডিয়ান জেনজির লেখা প্রোগ্রাম দিয়ে তোকে চেনা হবে তুই কে, তোর মুখের ছবি আধার কার্ডের সঙ্গে চেক করে ম্যাচ করিয়ে হবে। তো যাকে তার মধ্যে বিজয় দাহিয়া আছেন বাবু, 3 বাবুর মধ্যে 1 বাবু সিজেপি, তিনি মেট্রো স্টেশনে এসিতে বসে বার্গার খাচ্ছিলেন। আর কেজরিওয়ালের ছেলে পিলে কোথায় জানি না, সমাজবাদী পার্টির নেতার ছেলে মেয়ে কোথায় জানি না, রাহুল গান্ধীর ছেলে মেয়ে, সরি রাহুল গান্ধী নয়, মানে প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে মেয়ে কোথায় জানি না। এই কি আর বলবো, বড় লোকরা উত্তেজিত করে চলে গেল। ভ্যালিড কারণ কোশ্চেন পেপার লিকটা ভুল হয়েছে, 100 বছর ধরে হয়ে আসছে, থামানো যাচ্ছে না 75 বছর ধরে। কি আর বলবো, সেই নিয়ে কোনো কথা নয়, কিন্তু সেই রাগটাকে করে গরিবের বাচ্চাকে দিয়ে পাথর ছোড়াও, এই আবার আছেটা কি? অত্যন্ত ভয়াবহ একটি চিত্র আপনি তুলে ধরলেন। একদিকে বিদেশি ফান্ডের খেলা, অন্যদিকে পলিটিক্যাল প্রোপাগান্ডা। তাহলে সাধারণ মানুষ, বিশেষ করে স্টুডেন্টদের এখন কি করা উচিত? সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা একটা ইমোশনাল ফুল যেন না হই, ঠিক আছে? বাচ্চা বয়সে, ইয়াং বয়সে রাগ ভালোবাসা সবই খুব স্ট্রং হয়, জোরদার হয়। আপনি দেখতে হবে আপনার যে ভালো চাইছে সে কে এত ভালো চাইছে। সোনাম ওয়াংচুকের প্রোটেস্টাররা গাছপালা ছিঁড়ে ফেলছে, হাইড্রোজেন ট্রেন উড়িয়ে দিচ্ছে। মানে আপনার দেশটা আগে শুধু ইম্পোর্ট করতো, 2014 আগে সবকিছু ইম্পোর্ট করতো, গ্যাসের লাইনে দাঁড়াতে হতো 2 মাসের জন্য, একটা গ্যাস সিলিন্ডার পাওয়া যেত না। আজকে ইরান যুদ্ধ চলছে, তার মধ্যে আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার ঢুকছে। হ্যাঁ, মানে একটু বুঝতে হবে যে কোনো পলিটিশিয়ান সাধু বাবা নয়, আপনাকে বুঝতে হবে দুটো সাইড আছে, আপনার জন্য কম ক্ষতিকারক কে। আজকে দেশটায় যে পরিমাণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঢুকেছে, আপনার দেশে যদি রায়ট হয়, আন্দোলন হয়, ভাঙচুর হয়, আপনার দেশে কোম্পানি আসবে না? আমাদের সামনে তো বাংলাদেশ উদাহরণ হয়ে রয়েছে, কারণ আমরা দেখেছি বাংলাদেশ খুব অল্প টাইমে তাদের যে অর্থনৈতিক ডেভেলপ করেছিল, তার লাস্ট 2 বছরে তার ভয়ঙ্কর যে পরিণতি আমরা দেখতেছি, আমরা শুধু না সারা বিশ্ব দেখছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রেও কি এমন হওয়ার সম্ভাবনা থাকে? আপনার কি মনে হয়? মানে এটা তো হওয়া তো উচিত নয়, ইন্ডিয়া অনেক বড় জটিল দেশ, এখানে আমার মনে হয় না ওটা সম্ভব, কারণ এখানকার বাচ্চারা অনেক অ্যাওয়্যার, কিন্তু রিস্ক তো থাকে, কারণ এর পেছনে মানে কি বলবো অনেক শক্তিশালী জিনিস রয়েছে। আপনি রাশিয়া থেকে তেল কিনবেন, আপনি আবার আমেরিকার সঙ্গেও দোস্তি রাখবেন, হ্যাঁ, আপনি ইরানের সঙ্গে দোস্তি রাখবেন, ইসরায়েলের সঙ্গে দোস্তি রাখবেন, কে কোথায় যে কি করছে এ বোঝা মুশকিল। আমরা ইন্ডিয়া ভাবে যে রাশিয়া হলো বন্ধু আর আমেরিকা হলো শত্রু, এরম টাইপের অনেক চিন্তা ভাবনা। এত সোজা নয় পৃথিবীটা। আপনার দেশটা যদি এরম ভাবে ম্যানুফ্যাকচারিং করতে থাকে, জাপান থেকে ম্যানুফ্যাকচারিং আনছেন, হ্যাঁ, রাফায়েলকে চাপ দিচ্ছেন এরোপ্লেন ইন্ডিয়াতে বানাতে, হ্যাঁ, তো এইরকম করতে আপনি যদি ইম্পোর্ট আপনার কমতে থাকে, আপনি যেখানে একটা ট্যাঙ্ক পর্যন্ত আপনাকে ইম্পোর্ট করতে হতো, সেখানে আপনি আজকে মিসাইল এক্সপোর্ট করছেন, আপনার প্রাইভেট কোম্পানি মহাকাশে রকেট পাঠাচ্ছে, না মানে মাইনে কত বেড়ে যাবে ভাবুন। এই যখন আপনার দেশটা এগোবে তখন অনেকে পেছনে টানতে চাইবে। হ্যাঁ, আমরা যদি এই আপনার এই কথা ধরে আমি যদি একটু শেয়ার করি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। 2007 সালে ইন্ডিয়ার টোটাল রপ্তানি, বিশেষ করে আপনার অস্ত্র ক্ষেত্রে অর্থাৎ সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে আয় ছিল 600 থেকে 700 কোটি টাকা। সেটা এখন 21,000 কোটি টাকা হয়েছে দাঁড়িয়েছে এই বছরে এসে। এই বছর বলতে আমি 2025 সালের কথা বলছি। তার মানে আপনার কথা একেবারে পরিষ্কার যে আসলে দেশের সকল ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেটা তো পরিষ্কারই, একদম খাঁটি কথা বলেছেন। আজকে আমরা আমাদের লাইভটা আর বড় করব না, আপনাকে আজকের মতন আমরা ধন্যবাদ জানাচ্ছি। দাদা, দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন কীভাবে একটি যৌক্তিক ছাত্র আন্দোলন হাইজ্যাক করে দেশের ভিতর দাঙ্গা বাঁধানো এবং বিদেশের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। আপনাদের কি মনে হয় আমাদের যুব সমাজ কি সত্যই এতটা ইমোশনাল যে তাদের সহজেই ম্যানিপুলেট করা যায়? আপনাদের লজিক্যাল মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এ ধরনের গভীর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।